নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ইয়েস, ভারতীয় ওমেন্স দল আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। প্রথমবারের জন্য ভারতীয় দল আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে। এবং এই ফাইনালের হিরোইন হয়ে থাকবে যেই দুজন, একজন শেফালি ভার্মা, বলে না রিঙ্কু সিং বলে গডস প্ল্যান অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড কাপে আমরা ইন্ডিয়ার জন্য দেখলাম, শেফালি ভার্মার জন্য দেখলাম। ইন্ডিয়া গ্রুপ স্টেজে এমন খেলছিল দেখে মনে হচ্ছিল না ইন্ডিয়া টপ 4-এ কোয়ালিফাই করতে পারবে কিনা, সেই নিয়ে একটা সন্দেহ ছিল। সেখান থেকে টপ 4-এ কোয়ালিফাই করা, দেন অস্ট্রেলিয়াকে হারানো এবং দেন এই সাউথ আফ্রিকার টিমকে হারানো, ব্রিলিয়ান্ট। এবং শেফালি ভার্মা যে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সিলেক্টই হয়নি, সেমিফাইনালের আগে বাংলাদেশের সঙ্গে একটা জাস্ট নর্মাল ম্যাচে, এলেবেলে ম্যাচ, যে ম্যাচটার কোনো গুরুত্ব ছিল না, প্রতিকা রাওয়াল ভারতের অন্যতম ডিপেন্ডেবল ওপেনিং ব্যাটসম্যান, সে কিন্তু ইনজিওর্ড হয়ে যায়। শেফালি ভার্মা আসে, সেমিফাইনালে খুব বড় রান করতে পারেনি, বাট ফাইনালে দারুণ স্টার্ট দেয় ইন্ডিয়াকে। 78 বলে 87 সম্ভবত সব থেকে বেস্ট ব্যাটিং করে। এবং এমন একটা সময়, যেই সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা ইজিলি রানটা তুলবে, দুটো উইকেট পড়ছে না, সেই পর্যায়ে শেফালি ভার্মা এসে পরপর দুটো ওভারে দুটো উইকেট নিয়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কাকে আউট করে? লুজকে আউট করে এবং ম্যাডিসনে কাপ, দুটো সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু ওখানে শেফালি ভার্মা নেয়। তার জন্য একটা গডস প্ল্যান যেটাকে বলি, সেটাই তার জন্য হয়েছে। এবং দীপ্তি শর্মা ব্যাট হাতে 58 বলে 58 গুরুত্বপূর্ণ রান যোগ করে, এবং তার পাশাপাশি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী, ফাইনালে 5টা উইকেট, আলাদাই বোলিং করেছে ভাই দীপ্তি শর্মা। এবং শ্রীচরণীর কথা ভুলে গেলেও চলবে না, খুব টাইট লাইন লেন্থে বোলিং করছিল। লাস্ট ওভারটাই একটুখানি যেন নাদিন ডি ক্লার্কের সামনে মনে হলো হাতটা একটুখানি হয়তো এক্সাইটেড হয়ে গেছে বা কিছু হয়েছে, হাত ঘেমে যেতে পারে, যেটা মনে হলো যে একটা ওয়াইড করে 5 রান দিয়ে দিল, একটু বাজে বল করলো। নয়তো সে কিন্তু ভীষণ টাইট লাইন লেন্থে বল করেছে। আর একে দেখে কিন্তু আমার সাই কিশোরের কথা মনে পড়ছে, একই রকম হেয়ার স্টাইল, একই রকম বোলিং স্টাইল, এবং গোটা টুর্নামেন্ট জুড়ে শ্রীচরণী যে বোলিং করেছে, ব্রিলিয়ান্ট। তো সব মিলিয়ে ব্রিলিয়ান্ট, যেভাবে ইন্ডিয়া আর কি চ্যাম্পিয়ন হলো। ভারতের যা ব্যাটিং, শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানার ভালো ওপেনিং পার্টনারশিপ হয়েছিল, এবং সেখান থেকে আমি এক্সপেক্ট করছিলাম ইন্ডিয়া অ্যাটলিস্ট 330+ করবে, 350 না করুক। কারণ খুব সুন্দর স্টার্ট ইন্ডিয়াকে কিন্তু শেফালি ভার্মা দিয়েছিল। প্রথম থেকে অ্যাগ্রেসিভ খেলছিল, চড়ে খেলছিল সাউথ আফ্রিকান বোলার্সদের উপর, যেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়াকে হেল্প করেছিল। এবং এমনিতেই বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষণ লেটে শুরু হয়েছিল, অলমোস্ট 2 ঘন্টা লেটে শুরু হয়, 3টায় শুরু হওয়ার কথা 5টায় শুরু হয়। তবে বোধহয় আকাশে মেঘ ছিল, যেটার সুবিধাও কিন্তু ইন্ডিয়া পেয়েছে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কিন্তু রান ডিফেন্ড করা খুবই চাপ, এবং পরের দিকে ডিউ আসে, স্পিনারদের জন্য বল গ্রিপ করা যায় না, এবং মনে হলো আজকে ডিউটা কিন্তু কম এসেছিল। সবকিছুই ভাই গডস প্ল্যান অনুযায়ী গেছে। এই নভেম্বর এসেছিল, এটাই একটা চিন্তার ছিল, নয়তো সব সংকেত 2011-র বিশ্বকাপের মতো দিচ্ছিল, যেখানে ভারতের মেন্স টিম এই মুম্বাইতেই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, শুধু ফাইনালটা নভেম্বরে পড়ে গিয়েছিল, যেটা 2023-এর কথা মনে করিয়ে দেয়। ভাই 2023 মেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালটা মুম্বাইতে রাখলে মনে হয় জিতে যেতাম। কি আর করা যাবে সেই নিয়ে ভেবে, এখন মহিলারা জিতেছে, তাদেরকে নিয়ে এনজয় করি আমরা, আনন্দ করি আমরা। তো সেখানে কিন্তু আলাদাই ভাই গেছে টুর্নামেন্ট, সেখানে কি বলবো, ফাম্বেল করছি, খেলাও ইন্টারভিউগুলোও চলছে, সেগুলোও দেখছি। তো সেখানে কিন্তু হ্যাঁ, শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা ভালো স্টার্ট দেয়, বাট স্মৃতির উইকেটটা পড়ার পর জেমিমা এসে একটুখানি আজকে স্লো খেললো, এবং ওই জায়গাতে একটুখানি আরেকটু হয়তো ইন্ডিয়া অ্যাটাকিং খেলতে পারতো। দেন জেমিমা আউট হওয়ার পর শেফালি ভার্মা আউট হয়ে যায়, পরপর আর কি দুটো উইকেট হারিয়ে ইন্ডিয়া একটু চাপে পড়েছিল। সেখানে হরমনপ্রীত কৌর সে কিন্তু ইনিংসটা ধরার চেষ্টা করে, উল্টো দিকে দীপ্তি শর্মাকে নিয়ে। দীপ্তি ওই পর্যায়ে একটু অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করছিল, এবং দেখে মনে হচ্ছিল হরমনপ্রীত কৌর কিন্তু লাস্ট অব্দি খেলতে চাইছে, বাট 39তম ওভারে সম্ভবত কিন্তু সে আউট হয়ে যায়। এবং সেই জায়গাতে সব থেকে অবাক করার ডিসিশন যেটা আমার লাগলো, সেটা হচ্ছে যে রিচা ঘোষ 6 নম্বরে এলো না, আমানজোত এলো। এবার আমানজোত অলরাউন্ডার ব্যাট করতে পারে, বাট রিচা ঘোষ তোমার সব থেকে বেস্ট ব্যাটসম্যান, তাকে কেন ওই জায়গাতে পাঠাবে না? কিসের জন্য সেভ করে রাখছো? হয়তো রিচা ঘোষ এলে ইন্ডিয়া 320+ করতে পারতো, বাট জিতে গেছে, এখন সেই সব নিয়ে আলোচনা করে লাভ নেই। সেখানে কিন্তু 6 নম্বরে আমানজোত আসে, 7 নম্বরে রিচা ঘোষ আসে। রিচা ঘোষ এসেই কিন্তু তার এবিলিটি দেখায়, 6 মারে, রিভার্স সুইপে 4 মারে, এবং সবকিছু মিলিয়ে কিন্তু লাস্ট অব্দি দীপ্তি শর্মা নট আউট থাকে। শেষ 5 ওভারে খুব বেশি রান হয়নি, 36 রান হয়েছে। সেখানে কিন্তু ইন্ডিয়া, যেখানে মনে হচ্ছিল ইজিলি 300 ক্রস করা উচিত, 300 কিন্তু ক্রস করতে পারে না, 298 করে। তবে সেটাও কিন্তু ভালো স্কোর ছিল, যেহেতু ফাইনাল ম্যাচ, একটা স্কোরবোর্ড প্রেসার থাকে। বাট এই সাউথ আফ্রিকার ব্যাটিংটা ছিল না ভীষণ লম্বা, 9 অব্দি ব্যাটিং করে তারা ভাই, 9 অব্দি। নাদিন ডি ক্লার্ক যে 9 নম্বরে নেমেছিল, লাস্ট উইকেটটা আউট হলো, যতক্ষণ না সে আউট হচ্ছিল আমার ভাই হার্টবিট বেড়ে যাচ্ছিল। কারণ যারা গ্রুপ স্টেজের ম্যাচটা দেখেছো তারা জানবে এই একজন কিন্তু লাস্ট অব্দি থেকে ইন্ডিয়াকে ম্যাচ হারিয়ে দিয়েছিল, 80+ রান করেছিল, দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ার জেতা ম্যাচ। নাদিন ডি ক্লার্ক সে 9 নম্বরে আসছে, যে লাস্ট ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে গিয়েছে। সেখানে এত বড় একটা ব্যাটিং লাইন আপ, এবং লড়া কোয়ালিটি প্লেয়ার ভাই,
হোয়াট এ প্লেয়ার সিজ। এবং লরা উলভার্ট সে কিন্তু আবারও একটা 100 রান করে, দারুণ ব্যাটিং, প্রথম থেকে একটা দিকে খুব ভালো ব্যাটিং করছিল। এবং আমি ভাবছিলাম ইন্ডিয়ার 20 রান তো ইন্ডিয়া ফিল্ডিংয়ে দেবে, বাজে ফিল্ডিং করে, কারণ ইন্ডিয়া যেরকম ফিল্ডিং স্ট্যান্ডার্ড এখন অব্দি এই টুর্নামেন্টে দেখিয়েছিল। বাট আজকে ভাই ফাইনালে ইন্ডিয়ার ফিল্ডিং এর সব থেকে ভালো দিনটা গেছে, এবং সেটাকে লিড করে জেমিমা রড্রিগেজ আর আমানজোত কর। প্রথম থেকে কিন্তু তারা ফিল্ডে ইলেকট্রিক ছিল, সিঙ্গেল নিতে দিচ্ছিল না। এই জিনিসটা ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজ আজকে পজিটিভ রেখেছিল। প্রথম থেকে ফিল্ডে সেই এনার্জিটা ছিল, এবং ব্রিটসকে কিন্তু রান আউট করে দেয়। তার আগে কিন্তু জেমিমা একটা ভালো আর কি ফিল্ডিং করে সিঙ্গেলটা আটকায়, দেন তারপরের বলে টাইট সিঙ্গেল নিতে যায়, আমানজোত কর রান আউট করে। এবং ব্রিটস দেখলাম এইরকম ভাবে ছুটছে, ভাই সোজা ছুটলে রান হয়ে যায়। যাই হোক, সাউথ আফ্রিকা গুরুত্বপূর্ণ সময়ে চোখ করে যায়, অভ্যাস আছে। তো সেখানে কিন্তু প্রথম উইকেটটা আসে রান আউটে, দেন কিন্তু সেকেন্ড উইকেটে করভিন বস না, এটা একটা অন্য বস ছিল, কি বস ভুলে গেছি। করভিন বস তো সাউথ আফ্রিকা মেন্স টিমে খেলে, মানে এক্সাইটমেন্ট একটু ভুলভাল হয়ে যাচ্ছে আর কি। তো সেই বস কিন্তু আজকে ভারতের 12th ওমেন ছিল, 12th মেন নয় 12th ওমেন, কারণ দুটো ক্যাচ ফেলেছে, শেফালির ক্যাচ ফেলেছিল, এবং ব্যাট করতে এসেও বোধহয় 6-7 বলে 0 করে আউট হয়ে যায়। দেন দুটো উইকেট পড়ে যাবার পর কিন্তু পার্টনারশিপটা হয়, এবং সেই জায়গাতেই কিন্তু যখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা এই পার্টনারশিপটা ডেঞ্জারাস হতে পারে, সেখানেই শেফালি ভার্মা আসে, তার গোল্ডেন আর্ম যেটাকে আমরা বলতে পারি, সেই গোল্ডেন আর্ম নিয়ে এসে কিন্তু দুটো উইকেট নেয়। মাঝখানে ইন্ডিয়া দুটো খুব বাজে রিভিউ লস্ট করে, রিভিউগুলো এত বাজে কেন ইন্ডিয়া নষ্ট করলো আমি জানি না, বাট শেফালি ভার্মা সে কিন্তু তার হাতে হরমনপ্রীত বল তুলে দেয়। মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা অ্যাটাক করতে পারে, বাট প্রথমেই সে কিন্তু আউট করে লুসকে, এবং দেন তারপরে মার্টিসানি ক্যাপ, যে সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট ওই জায়গাতে কিন্তু তার উইকেটটা নিয়ে নেয়। কারণ তার সঙ্গে লড়ার পার্টনারশিপ বলে কিন্তু লাস্টের দিকে এই যে ওদের যে প্লেয়ারগুলো আছে, নাম ভুলে যাচ্ছি, যে 7 নম্বরে ব্যাট করতে এলো, দেন ট্রায়ন আছে, তোমার নাদিন ডি ক্লার্ক আছে, তারা কিন্তু মেরে রান তুলে দিত। ওখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দুটো উইকেট নেয়, এবং দেন আসে দীপ্তি শর্মা পরবর্তীকালে। কারণ সেই জায়গাতে কিন্তু কাদের পার্টনারশিপ হচ্ছিল জানো, আমার ঠিক মনে পড়ছে না, ভুলে গেলাম ব্যাপারটা, কে নামটা কি ছিল, হ্যাঁ জাপ্তা বলে যে প্লেয়ারটা ছিল, ওদের উইকেট কিপার, ও তো ভাই স্ট্রাইকে দেয়নি ওখানে লরা উলভার্টকে। সেই জায়গাতে কিন্তু মোমেন্টাম অবশ্যই সাউথ আফ্রিকার নষ্ট হয়, এবং দীপ্তি শর্মা এসে কিন্তু পরপর 2-3টে উইকেট নিয়ে নেয়। প্রথমে বোধহয় জাপ্তাকে আউট করে, হ্যাঁ জাপ্তাকে আউট করে, যে রাধা যাদব ক্যাচ নেয়, দেন ডেরেক সেন, যার নামটা ভুলে যাচ্ছিলাম, ডেরেক সেন সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট ওই জায়গাতে, তাকে ক্লিন বোল্ড করে। সেই জায়গাতে ইন্ডিয়া ম্যাচে ফেরে, এবং তারপর সেই ওভারেই কিন্তু আউট করে দেয় লরা উলভার্টকে। সেই ওভারই তো, হ্যাঁ সেই ওভারই সম্ভবত আউট হয় আমার, হ্যাঁ সম্ভবত সেই ওভারই আউট হয়, বা ওই একই ওভারে লরা উলভার্ট এবং ট্রায়ন যে কেউ আউট হয়েছিল মনে পড়ছে না। বাট লরা উলভার্টের যে ক্যাচটা, ভাই আমানজোত দেখছি ধরছে, ধরার পর হাত থেকে বেরিয়ে গেল, দেন আবার এক হাতে ধরে নিল, ওখানে ভাই পুরো একদম হার্টবিট বেড়ে গিয়েছিল, বাট ক্যাচটা নিয়ে নেয়। এবং তারপর নাদিন ডি ক্লার্কের উইকেটটা দরকার ছিল, যেটাও রেণুকা সিং ফার্স্টে মিস করে ক্যাচটা, ওটাও ক্যাচ নেওয়া উচিত ছিল। এবং তারপর ওদিকে কিন্তু নাদিন ডি ক্লার্কের ক্যাচ জেমিমা রড্রিগেজ মিস করে। কিন্তু ফাইনালি শ্রীচরণীর ওভারে কিন্তু 9 নম্বর উইকেটটা খাখা যে ছিল সাউথ আফ্রিকার প্লেয়ার, তাকে রান আউট করা হয়, এবং লাস্টে কিন্তু নাদিন ডি ক্লার্কের ক্যাচ নিয়ে হরমনপ্রীত ম্যাচ জিতে যায় ইন্ডিয়া। এবং দীপ্তি শর্মা 5টা উইকেট নিয়ে ফিনিশ করলো। এই নাদিন ডি ক্লার্ক যখন হারিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে, ভাই গ্রুপ স্টেজে খুব সেলিব্রেট করছিল, এবং আমি ভাই সেদিন একটু ভাবছিলাম যদি এমন হয় সেমিফাইনাল বা ফাইনালে ইন্ডিয়া একে আউট করে ম্যাচ জিতলো, মজা এসে যাবে। এবং কাইন্ড অফ সেটা আর কি সত্যি হলো, ফাইনালে ইন্ডিয়া সেটা করে দেখালো, নাদিন ডি ক্লার্কের উইকেটটা নিয়েই কিন্তু ইন্ডিয়া টুর্নামেন্ট জিতলো। ওয়েল প্লেড গার্লস, ডিজার্ভ ইট। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যেভাবে ফাইনালে তারা ক্যারেক্টার দেখিয়েছে, ফাইনালে কিন্তু পিছিয়ে যায়নি, নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছে, চোখ করেনি, এটা আমি অবশ্যই ক্রেডিট তাদেরকে দেবো। বড় স্টেজে ভালো খেলেছে, ফিল্ডে এনার্জি মারাত্মক ছিল, এবং ডিজার্ভিং উইনার কিন্তু টিম ইন্ডিয়া। তো কেমন লাগলো আজকের ফাইনাল, কেমন লাগলো এদের খেলা, আমাদের গার্লসদের খেলা, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।